নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি। যদিও ভিডিওতে ইস্ট বেঙ্গলের খবর তো দেবই। ইস্ট বেঙ্গলের যে পারফরম্যান্স আমরা গতকাল দেখেছি সেটা, পাশাপাশি মোহনবাগানের ম্যাচ তা নিয়েও কথা বলবো। প্রীতম কোটালের বিষয়ে কথা হবে অতি অবশ্যই। তো প্রথমে আসা যাক। তবে ইস্ট বেঙ্গলের কথা বলতে গিয়েও বলবো যে, শুরু করার আগে বলবো যে যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন হলো সেটাও জানাবেন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে কমেন্ট করবেন অতি অবশ্যই। অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পাই, ভালো, ভালো কমেন্ট পাই। কেউ একটু আধটু তাদের রুচি অনুযায়ী তারা বক্তব্য রাখেন, অর্থাৎ একটু গালিগালাজ করে ফেলেন। তো তাদেরকে বলবো একটু নিজেদেরকে সামলে নিন। এটা করবেন না। অনেক ছোট ছেলেমেয়েরাও কিন্তু আমার এই চ্যানেলটা দেখে, যেহেতু খেলা, তো ফলত সমস্ত বয়সের মানুষজনই দেখে। তো একটু নিজেকে সামলে নিন। হয়তো আপনার বাড়ির ছেলে বা মেয়েটিও দেখছে, সেও কমেন্ট করে, আপনিও কমেন্ট করেন। তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো চলুন শুরু করা যাক। ইস্ট বেঙ্গলের খবর ইতিমধ্যে আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল গতকাল এফসি গোয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেছে ম্যাচটা, এবং হারের হ্যাটট্রিক হয়েছে। বলতে কষ্ট হলেও এটাই সত্যি, হারের হ্যাটট্রিক হয়েছে। পরপর জানুয়ারি মাসে পরপর ৩ টে ম্যাচে ইস্ট বেঙ্গল হেরেছে। যে ম্যাচগুলোতে মনে করা হয়েছিল যে ইস্ট বেঙ্গল হয়তো জিততে পারে, জেতার মতন পজিশনও ছিল। কিন্তু তবুও ইস্ট বেঙ্গলকে হার স্বীকার করতে হয়েছে, হারতে হয়েছে। গতকালের ম্যাচে একটা রেড কার্ড হয়েছে। আরমান্দো সাদিকুকে রেড কার্ড দেখানো হয়েছে। যদিও যেটা তিনি করেছিলেন সেটা অফেন্স নিঃসন্দেহে। তবে রেড কার্ড অফেন্স কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। এইজন্য কোচের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হচ্ছেন। রেফারির বিরুদ্ধে অনেকেই সোচ্চার হচ্ছেন। কোচও আ তিনিও খুশি নন এফসি গোয়ার। তো তারাও কমপ্লেইন করবেন বলে জানা যাচ্ছে। আমি আগেও বলেছি যে আইএসএল এর রেফারিং এর মান খুবই খারাপ হচ্ছে। রেফারিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই। তবে এটা ঠিক কালকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা অন্তত রক্ষে। তবে আ হয়তো ওই যেটা রেড কার্ড দেখানো হয়েছে সেটা রেড কার্ড নাও হতে পারত, ইয়েলো কার্ড হতে পারত। এখন এফসি গোয়া তারা কমপ্লেইন করেছে। দেখা যাক পরবর্তীতে সেটা রেড কার্ডটা ইয়েলো কার্ডে পরিণত হয়ে যায় কিনা। কারণ অনেক ধরনের আ বিষয় ঘটে যেগুলো কমপ্লেইন করলে বা আবেদন করলে সেগুলোকে মেনে নেওয়া হয়। যেমন হয়তো যদি তাই হতো তাহলে বোরা হেরেরাকে রেড কার্ড দেখানো হয়েছিল। তো তারও ২-৩ টে ম্যাচ সাসপেন্ড থাকার কথা ছিল, কিন্তু অনুরোধ করাতে তাকে একটি ম্যাচে সাসপেন্ড থাকতে হয়। এর আগে বোধহয় নন্দা কুমারের ক্ষেত্রেও এমনটা ঘটেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে। তাকে যে আ উড়িষ্যা বা মোহামেডান ম্যাচে নন্দাকে রেড কার্ড দেখানো হয়েছিল। তো তারপরে আবেদন করেছিল মোহামেডান, সে নন্দাকে একটা ম্যাচই সাসপেন্ড করা হয়েছিল। যদিও সেটা পরপর ২ টো হলুদ কার্ড দেখে একটা রেড কার্ড দেখা হয়েছিল। অ এটা বলব যে আ খুব সম্ভবত নন্দা সেটা একটাই রেড কার্ড দেখেছিল। সরি, যতদূর মনে পড়ছে আরকি। তো এরকমটা হয়েই থাকে। কিন্তু আমি বলব আবারও, রেফারিং নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। রেফারিং এর মান সত্যিই ভালো করার দরকার রয়েছে। VAR আদৌ আসবে কি আসবে না জানি না। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের কথাতে। ইস্ট বেঙ্গলের গতকালের ম্যাচ থেকে প্রাপ্তি বলতে অনেকগুলোই আছে। যেমন জোকে আবারও মাঠে দেখা গেল, মাঠে ফিরল সে ব্রেকের পরে। তাকে কিছুটা সময় খেলানো হয়েছে বিরতির পরে। ফার্স্ট হাফের পরে শেষের দিকটাতে কিছুটা সময় তাকে খেলানো হয়েছে। এটা ভালো লক্ষণ। আ রিচার্ড স্যালিস যথেষ্ট ভালো খেলেছেন। প্রতিভাবান দেখে মনে হয়েছে, এবং তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক তাকে কিভাবে ব্যবহার করা হয় পরবর্তী ম্যাচগুলো। অভিষেকে তো নজর কেড়েছেন। তার বল হোল্ডিং, পাসিং থেকে শুরু করে তার স্পিড, ইচ অ্যান্ড এভরিথিং ইস আ গুড সাইনিং মনে হচ্ছে। তবে তিনি গোল করার সুযোগ পেয়েছিলেন। গোলটা যদি করতে পারতেন, অভিষেকে কিন্তু তিনি গোল করে ম্যাচ জেতাতে পারতেন দলকে। এমন সুযোগও তিনি পেয়ে গিয়েছিলেন। যাই হোক, এফসি গোয়ার গোলকিপারও খুব ভালো, এবং তিনিও বলব যে রিচার্ড স্যালিস তিনিও সুযোগটা নষ্ট করেছেন। দিয়ামান্তাকোস এদেরকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। এখন অস্কার বুজো তিনি হিজাজি, হেক্টরের পরিবর্তন চাইছে অতি অবশ্যই। আ হেক্টরের পরিবর্তন হবে। কিন্তু সেটা কবে হবে সেটা এখনো পর্যন্ত আ জানা যাচ্ছে না। পরিবর্তন হবে বলে নিশ্চিত হয়ে গেছে, এবং সেই প্লেয়ারটি কে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। প্রচুর ক্ষোভ রয়েছে মানুষের, সাধারণ মানুষের, ইস্টবেঙ্গল সমর্থকদের। মাদি তালালের রিপ্লেসমেন্ট একজন ভালো মিডফিল্ডারকে তারা নিয়ে আসতে পারল না। সাউল ক্রেসপো মাঠের বাইরে। ইস্টবেঙ্গলের যারা আ ট্রেনাররা রয়েছে, ফিজিও যারা রয়েছে, যারা ডাক্তার রয়েছে, তাদের কি কাজ, তারা ঠিক কি করছে এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের, সাধারণ সমর্থকদের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে। তারাও ক্ষোভে ফেটে পড়ছেন। তো আপনাদেরও বলব, আপনাদের যদি এমন কোনো ক্ষোভ থাকে অতি অবশ্যই কমেন্ট করে আপনাদের ক্ষোভ বিক্ষোভ এখানেই ঝেড়ে ফেলুন সব। হ্যাঁ, তবে অসাংবিধানিক কথাবার্তা বলবেন না।
অস্কার ব্রুজো তিনি মোটামুটি প্লে-অফে যাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। তিনিও বলেছেন এখন তিনি চাইছেন যে পরবর্তী ম্যাচগুলোতে জয়লাভ করে একটা সম্মানজনক জায়গায় এই লিগ শেষ করতে। সেটা বোধহয় দলের জন্যও ভালো হবে এবং যে একটা পজিটিভ ভাইব, সেই পজিটিভ ভাইবটা রাখা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো প্লেয়ারকে অত্যাধিক চাপ বা প্রেশার তিনি দিতে চাইছেন না। কারণ এএফসি চ্যালেঞ্জ লিগও রয়েছে, তাদের মাথায় রয়েছে সেই বিষয়টি। সে কারণেই কিন্তু চাইছেন যে পজিটিভ ভাইবটা বজায় থাকুক, পরবর্তী ম্যাচগুলো জিতে একটা সম্মানজনক জায়গায় লিগটা শেষ করা হোক, সেটাই তারা চাইছেন। অপরদিকে এফসি গোয়া এই ম্যাচ জেতার ফলে, ইস্টবেঙ্গলের ম্যাচ জেতার ফলে তারা এখন মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মোহনবাগান ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট, এফসি গোয়া ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট। তারপরে বেঙ্গালুরু, দেন জামশেদপুর, যদিও জামশেদপুর একটা ম্যাচ কম খেলে আছে। ইস্টবেঙ্গল ১১ নম্বরে ছিল, ১১ নম্বরেই রয়েছে। যদি ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচগুলো জিততে না পারে, মোহামেডান যদি জিতে যায়, তাহলে কিন্তু মোহামেডান আবার ইস্টবেঙ্গলকে টপকে যাবে। তো শেষের দিক থেকেও ইস্টবেঙ্গল ৩ নম্বরে স্থানটা হাতছাড়া করবে। আমি চাইবো ইস্টবেঙ্গল আরো উপরের দিকে উঠুক। এরই মধ্যে প্রীতম কোটাল তিনি সোয়াইপ ট্রান্সফার হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে সোয়াইপ ডিলে তিনি চেন্নাইতে গেছেন। চেন্নাই থেকে বিকাশ ইয়ামনুম তিনি চলে গেছেন কেরালা ব্লাস্টার্সে। প্রীতম কোটাল তিনি প্রথম ম্যাচই খেলবেন মোহনবাগানের বিরুদ্ধে। এই মোহনবাগান প্রীতম কোটালকে আবারও তাদের দলে নেয়ার জন্য তোড়জোড় শুরু করেছিল। হয়তো নেক্সট সিজনে তাকে নিয়ে আসা হতো। মলিনা প্রীতম কোটালকে খুবই পছন্দ করেন। তো তাকে নিজের ছেলের মতনই মনে করেন তিনি। কিন্তু শেষমেশ জানা যাচ্ছে চেন্নাই এফসির সঙ্গে প্রীতম কোটালের একটা লং ডিল হয়েছে, ডিল সাইন হয়েছে। চেন্নাইও খুব ভালো অবস্থাতে নেই। প্রীতম কোটালও ম্যাচ টাইমিং পাচ্ছিলেন না, গেম টাইমিং পাচ্ছিলেন না। তো তিনি এই কারণে দলবদল করলেন। এখন দেখা যাক প্রীতম কোটাল তার প্রাক্তন দলের বিরুদ্ধে কতটা ভালো খেলতে পারে, মোহনবাগানকে আটকে দিতে পারে কিনা। যদি মোহনবাগানের এই ক্ষেত্রে পথের সম্মুখে পা কাটে, তাহলে কিন্তু এফসি গোয়া কিন্তু ছেড়ে কথা বলবে না। এফসি গোয়া কিন্তু আরো কাছে চলে আসবে। যতই তাদের পয়েন্টের ফারাকটা ৬ পয়েন্টে থাকুক না কেন। অর্থাৎ এফসি গোয়াকে ২ টো ম্যাচ জিততে হবে। মোহনবাগানকে এই জায়গা থেকে হারতে বা ড্র করতে হবে। তাহলে তাদের কিছুটা পদস্খলন হবে। এখন দেখার বিষয় যে চেন্নাই এফসি প্রীতম কোটালকে নিয়ে তাদের ডিফেন্স কতটা শক্তপোক্ত করতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে ভালো প্লেয়ার অতি অবশ্যই দরকার। আনোয়ার তারা কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন, নো ওয়ান নোজ। তো প্রীতম কোটালকে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ট্রাই করা উচিত ছিল। জানি না তারা করেছে কিনা, ঝাঁপিয়েছিল কিনা প্রীতম কোটালের জন্য। তাহলে কিন্তু একটা ভালো অপশন হতে পারত। আমি চাইবো অস্কার ব্রুজো তিনি আমি জানি না যে আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা। এই চাকু মান্ডি বা হীরা মন্ডল যদি সুস্থ হয়ে যায়, এদেরকে পরবর্তী ম্যাচগুলোতে অন্তত সুযোগ দেওয়া হোক। যাতে এই প্লেয়ারগুলোও তৈরি থাকুক, একটা অপশন বাড়ুক। চাকু মান্ডিকে গতকাল রিজার্ভে দেখছিলাম। তিনি কিন্তু একেবারে আমার মনে হচ্ছে তিনি প্রস্তুত রয়েছেন। কোচ যখনই বলবেন তখনই তিনি মাঠে নেমে পড়তে পারবেন। হ্যাঁ, নেমে অতি অবশ্যই তাকে পারফর্ম করতে হবে। কিন্তু তাদেরকে তো সুযোগ দিতে হবে। গেম টাইমিং দিতে হবে, ম্যাচ টাইমিং দিতে হবে। সায়ন ব্যানার্জিকে গতকাল নামানো হয়েছিল। অনেকগুলো ম্যাচ পরে সায়ন ব্যানার্জিকে নামানো হয়েছিল। নেমেই সে হলুদ কার্ড দেখে গেল। সায়ন একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলে। মোটিভেশন মানে একেবারে হাই লেভেলে থাকে। উম আদারওয়াইজ সায়ন ব্যানার্জি কিন্তু খুবই ভালো প্লেয়ার। তাকে খেলিয়ে আমার মনে হয় একটু তৈরি করার সুযোগ রয়েছে। তাকে আরো বেশি ম্যাচ টাইমিং দিতে হবে। তো আশা করব পরবর্তী ম্যাচগুলোতে এদেরকে অতি অবশ্যই সুযোগ দেবেন কোচ অস্কার ব্রুজো। অনেকে বলছেন অস্কার ব্রুজো থাকবেন কিনা। এটা আমারও আশঙ্কা রয়েছে। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোর সঙ্গে লং টার্মে চুক্তি করবেন। পরবর্তী মরশুম তার উপরে ভরসা করে কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি টিম সাজানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। দেখা যাক তারা এই রিচার্ড সেলিসদের মতনই আরো প্লেয়ারকে নিয়ে আসে কিনা। ৪ জন বিদেশিকে পরিবর্তন করবেন অস্কার ব্রুজো একদম নিশ্চিত। সেটা ৪ থেকে বেড়ে ৫ ও হয়ে যেতে পারে। উম অর্থাৎ এই হেক্টর, হিজাজি কিংবা দিয়ামান্তাকুসদের কিন্তু পরিবর্তন আসন্ন। আমার মনে হয় না যে দিয়ামান্তাকুস গতবারের ফর্মের ধারে কাছে রয়েছে। নাহলে গতকাল একটা গোল করে দিতে পারত। তিনিও সুযোগ পেয়েছেন কিন্তু সুযোগের অপব্যবহার বা সুযোগ হাতছাড়া করেছেন তিনি। এখন ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। কেরালা ব্লাস্টার্সও খুব ভালো অবস্থাতে নেই। তারাও এই সিজনটা মোটামুটি ছেড়েই দিয়েছেন বলতে গেলে। তারাও কিন্তু পরবর্তী সিজনের জন্য আ দল গঠন করছেন ইতিমধ্যেই। আ আপনাদেরকে জানিয়েওছি যে হুগো বুমোস এবং আ ওড়িশার যে কোচ রয়েছেন সার্জিও লোবেরো তার সঙ্গে তাদের চুক্তি হয়েছে পরবর্তী সিজনের জন্য। তো তার মোটামুটি কথাতেই কিন্তু তারা টিম সাজাচ্ছে পরের সিজনের জন্য। তারা সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। হয়তো ইস্টবেঙ্গলের সামনে সেই ম্যাচটা জেতারও কিন্তু হাতছানি রয়েছে। এখন দেখা যাক ইস্টবেঙ্গল সেটা কতটা কার্যকরী করতে পারে, ম্যাচ জিততে পারে কিনা। এর মধ্যে আরো কেউ ফিট হয়ে টিমে জয়েন করতে পারে কিনা সাউল বা আনোয়ার আলী। সেদিকে অতি অবশ্যই নজর থাকবে আমাদের।
এবং কোনো আপডেট পেলে আপনাদেরকে দেবো। এবং ডিফেন্সের যে পরিবর্তনের কথা বলছি, হেক্টরের পরিবর্তে কোনো প্লেয়ার যদি আসে ইস্ট বেঙ্গলে, সেই নামটাও আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এটাই ছিল আপডেট। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো পরামর্শ থাকলে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট।